ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আজ এসএলএসটি মামলায় কি হলো, সুপ্রিম কোর্টের শুনানিতে কি হলো? কারণ আগের দিন প্রধান বিচারপতি বলেছিলেন ডাল মে কুছ কালা নেই কালা হ্যায়। আজ কি হলো? আজকে শুনানি শুরু হতো, যেহেতু আজকে 3 জাজেস বেঞ্চ বসেছিল সেই জন্য মামলাটা শুনানি আবার 15 জানুয়ারি উনি রেখেছেন। কিন্তু 3জন জজের, ওটা যেহেতু 2জন জজ বসেছিলেন সেই জন্য 15 জানুয়ারি রেখেছেন, ওই দিন 2টো থেকে শুনানি হবে। না আজ বিক্রম দা, আজকে কেন শুনানি হলো না? আজকে তো এত মানুষ অপেক্ষা করেছিল কার্যত। ও, কেন হলো না? না, আজকে হলো না কারণ আজকে অন্য একটা ম্যাটারের জন্য 3 জাজেস বেঞ্চ বসেছিল। 3 জাজেস বেঞ্চ, ওই ওই বেঞ্চ 2 জাজেস বেঞ্চটা ওই 15 তারিখে বসবে, ওই দিন শুনানি হবে। আচ্ছা, বলছি ইতিমধ্যেই মানে যারা ওয়াই চ্যানেলে বসে আছে, যারা চাকরি প্রার্থী, তারা বলছে শুনানি হলে আমরা যোগ্য কি অযোগ্য জানতে পারতাম, এত ডিলে কেন হচ্ছে, জাস্টিস ডিলে উইথ জাস্টিস ডিনাই, এরকমই মন্তব্য করছে। কি বলবেন? দেখুন, এটা ঠিক যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু ব্যাপারটা হচ্ছিল কোর্টে এই এত বড় মামলা, এতজন লয়ার, আমাদের সাইডে প্রায় আমি, সুদীপ্ত, বিকাশ ভট্টাচার্য, হাতে গোনা কয়েকজন, আরেকজন সিনিয়র আছেন ধরুন মনিন্দর সিং, এরকম 1 2 3 জন 4জন আছে। আর রেস্ট বাকি সুপ্রিম কোর্টের প্রায় বড় বড় নাম করা লয়ার প্রচুর সংখ্যায় আছে যারা আমাদের বিপক্ষে। তো যা প্রত্যেককেই শুনানির তো সময় দিতে হবে বা প্রত্যেককেই শুনানি করতে হবে। যেরকম আপনারা প্রথম দিন হিয়ারিং এ হয়তো দেখেছেন যে প্রত্যেকেই 10 মিনিট 15 মিনিট, কেউ আধ ঘন্টা করে শুনানি করেছে, সেটারও একটা টাইম কনজিউমিং হয়। মানে জাস্টিস হেস্ট ইজ অলসো আ জাস্টিস ওয়েস্ট। তাড়াহুড়ো করে জাস্টিস দিতে গেলে সেটাও তো একটা গন্ডগোল হয়ে যাবে না? তো সেই জন্য একটু সময় তো শুনানির লাগে। তা সেই জন্য এটা এমন কিছু ব্যাপার না, এটা কোর্টে আজকে 7 তারিখ আর 15 তারিখ, এটা এমন কিছু ডিফারেন্স না, এটা হয় কোর্টের নর্মাল প্রসিডিংস বা এগুলোতে, এটা হয়েই থাকে। তো জজ সাহেব তো 15 তারিখে রেখেছেন, মানে তাড়াতাড়ি শুনবেন উনি মামলাটা। বিক্রম দা, আর একটা বিষয় যেটা আমি শুনছিলাম, যে সিবিআই কি যোগ্য অযোগ্য কি বাছাই করে দিয়েছে? না, সিবিআই এর কাছে তদন্তে যেগুলো যেগুলো রিপোর্টস উঠে এসেছে সেগুলোর ওপরে যেগুলো সিবিআই পেয়েছে সেইগুলো, শুধু তো সিবিআই ইনভেস্টিগেশনের ওপরে ডিপেন্ড করে আমরা নেই। এখানে তো আরো অযোগ্য প্রার্থীদের লিস্ট আছে, যেগুলো অনেক কিছু জিনিস যেগুলো ধরুন সিবিআই এর রিপোর্টে আসেনি। যেরকম ধরুন প্যানেল এক্সপায়ারি হওয়ার পর অনেকে চাকরি পেয়েছে, তাদের হয়তো প্যানেলের নাম ছিল কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে প্যানেলটা, তারপরে চাকরি পেয়েছে। এরকম অনেক অনেক সংখ্যা আছে যেগুলো অনেক সময় হয়তো অনেক রিপোর্টের মধ্যে নেই, যেটা স্কুল সার্ভিস কমিশন অ্যারাউন্ড 5,500 মতন ওরা ইলিগ্যালিটিস দেখিয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু আমরা বলছি সংখ্যাটা তার থেকে বেশি, সেটা 7,500 থেকে 8,000 মতো ইলিগ্যালিটিস আছে। পুরো রেকর্ড ঘাঁটলে সেটাকে মোটামুটি প্রায় 10,000-এর কাছাকাছি যেতে পারে। আর একটা বিষয় শুনছিলাম, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি, এরকমই শুনছিলাম। না না, হলফনামা সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু শুনানিটা বাকি আছে। শুনানি অনেকটা হয়ে গেছে, কিছুটা মানে শুরু তো হয়েছে, আপনারা দেখেছেন, তার পরবর্তীকালে আরো কিছুদিন শুনানি হবে। কারণ প্রচুর আইনজীবীরা তো। বিক্রম দা, চাকরি যাবে এই রকমই, এই 25,700 কতজনের মধ্যে চাকরি যাবেই, মানে এই প্যানেল থেকে চাকরি বাঁচবে না বা প্যানেলটা পুরোটা থাকবে না, এরকমই কি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারেন? দেখুন, কি হতে শুনানি পারে? তো শুনানি তো এখন চলছে, এই মুহূর্তে আগে থেকে কিছু বলা সম্ভব না। তবে আমাদের যেটা মানে মেন প্রেয়ার সুপ্রিম কোর্টের কাছে থাকবে বা আমাদের তরফ থেকে যেটা বলা হবে, সেটা মূলত হলো যারা টেন্টেড ক্যান্ডিডেট বা যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাক, এটা হলো আমাদের ফান্ডামেন্টাল প্রেয়ার। কিন্তু সেটা করতে গিয়ে তো একটা স্যাগ্রিগেটেড লিস্ট লাগবে। সেই স্যাগ্রিগেটেড লিস্টটার দায়িত্ব হলো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের। এরা যদি স্যাগ্রিগেটেড লিস্টটা সঠিকভাবে না কোর্টের কাছে দিতে পারে এবং কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা যদি কোর্টের কাছে সম্পূর্ণরূপে না আসে, তাহলে তো আলটিমেটলি হাইকোর্টে যেটা হয়েছে সেটাই হয়ে যেতে পারে। যদি সঠিক তথ্য বা সঠিক জিনিস এরা কোর্টের কাছে না দিতে পারে, তাহলে তো আলটিমেটলি চাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরা ডালি কালা হ্যায়, এটাই হলো প্রশ্ন এখানে, যে ওয়েদার দ্য টেন্টেড ক্যান্ডিডেটস ক্যান বি স্যাগ্রিগেটেড অর নট স্যাগ্রিগেটেড। কোর্টের তার কাছে মানে এটাই এই প্রশ্ন। প্যানেল থেকে আপনাদের যা পেয়ার চাকরি, এই প্যানেল থেকে অযোগ্য আছে, চাকরি যাবেই অযোগ্যদের? অযোগ্য আছে, শুনুন, এককালে আমরা বলতাম অযোগ্য আছে, লোকে বিশ্বাস করতো না। এককালে আমরা বলতাম যে ব্ল্যাঙ্ক ওয়েমারে চাকরি হয়েছে, লোকে বিশ্বাস করতো না। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় পার্ট, সেটা হলো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন স্বীকার করতে বাধ্য হচ্ছে, নইলে তাদের এগেনস্টেও ফলস এভিডেন্সের
মামলা হয়ে যাবে। তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে না, কিছু ভুল ত্রুটি বা অযোগ্য লোক চাকরি পেয়েছে, এটা স্বীকার করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, মেন সমস্যা যে জায়গাটা, সংখ্যাটা কত এবং কারা। সংখ্যাটা কত, ধরুন আপনারা যদি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের রায়গুলো দেখে থাকেন, তাহলে তাতে দেখবেন জজ সাহেবরা যখন অর্ডার পাস করতেন তখন সেই সংখ্যাটা করে সেটাকে পাবলিকে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করে দিতে বলতো। তাতে যাদের নাম বেরোচ্ছে তাদের আপত্তি হচ্ছে। মানলাম যাদের নাম বেরোচ্ছে তাদের হয়তো আপত্তি থাকতে পারে, তার নামটা বাজারে কেন বেরোবে, কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের তো এই জায়গায় আপত্তি থাকা উচিত না যে এরা যোগ্য, এদের লাস্ট নামটা আমরা দিয়ে দিলাম। সঠিক তথ্য, মানে তথ্য কমিয়ে দিলাম, কোথাও তথ্য বাড়িয়ে দিলাম, কোথাও এই তথ্য দিলাম, কোথাও ওই, এই জিনিসটা যদি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যদি বন্ধ না করে, তাহলে আলটিমেটলি ডালের থেকে কতটা ডাল কালা সেটা বোঝা সম্ভব হয়তো হবে না। কতজন টেন্টেড তাকে তো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি পুরো টেন্টেডটাকে বাদ দিলাম, জেনুইনরা রয়ে গেল। কিন্তু যদি টেন্টেড কতজন সেটাই আইডেন্টিফাই করা না যায়, সেটা সাফার করবে কারা? সাফার করবে জেনুইন ক্যান্ডিডেটরা। তার জন্য দায় থাকবে একমাত্র রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। বিক্রম দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।